হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু যুবা প্লাস। ডব্লিউবিসিএস এর জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা ইকোনমিক্সকে কিভাবে প্রিপেয়ার করবে, ইকোনমিক্স সাবজেক্টটা কিভাবে পড়বে, আজকে আমরা এটাই আলোচনা করব। আমি জানি আমার অভিজ্ঞতা থেকে যে তোমাদের ম্যাক্সিমাম জনেরই ইকোনমিক্স সাবজেক্ট হিসাবে ছিল না আগে, মানে এইচএস গ্রাজুয়েশন হয়তো কোনো সময় ইকোনমিক্স পড়োনি, কিন্তু যখন তোমরা সিভিল সার্ভিসে প্রিপারেশন শুরু করেছো তো এখানে তোমার সব সাবজেক্টই পড়তে হবে, ইকোনমিক্সও পড়তে হবে আর ইকুয়াল ইম্পর্টেন্স দিতে হবে তোমাদের। তো ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এবং মেন্স এর জন্য ইকোনমিক্সকে কিভাবে প্রিপেয়ার করবে। আর একটা ব্যাপার, ম্যাক্সিমাম জনেরই দেখেছি ইকোনমিক্স নিয়ে ভীতি থাকে, তো ইকোনমিক্সকে কিভাবে প্রিপেয়ার করলে খুব ভালো একটা প্রিপারেশন হবে, ইকোনমিক্সের নিয়ে কোনো ভয়ও থাকবে না, আর অন্যান্য সাবজেক্টের চেয়ে কম করে বেশি নম্বরই পাবে। কম নম্বর তো নয়, ইকোনমিক্সে অন্যান্য সাবজেক্টকে এগিয়ে রাখবে। কি পড়বে, কতটা পড়বে, কোথা থেকে পড়বে, কিভাবে প্রিপারেশন নিলে খুব ভালো একটা প্রিপারেশন হবে, এই সমস্ত ব্যাপারগুলো এ টু জেড আমরা আজকের আলোচনা করব। আর দেখো, পিএসসি তার কোশ্চেনে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে, মানে যদি প্রিলিমিনারি দেখো, মেন্স দেখো, ইকোনমিক্সের ক্ষেত্রে অন্তত একটা প্যাটার্ন ফলো করে। তো সেই প্যাটার্নটা কি, কোন চ্যাপ্টারগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, পিএসসি কোন চ্যাপ্টারগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন দেয়, এই সমস্ত ব্যাপার আমরা ডিসকাশন করব। আর টপিক ওয়াইজ কোন টপিক থেকে কি কি জিনিস আমরা পড়বো, কোন বই ফলো করবে, সমস্ত কিছু আমরা আলোচনা করব। আজকে পুরো ডিসকাশন থেকে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া পাবে যে কিভাবে ইকোনমিক্সের প্রিপারেশন নিলে খুব ভালো একটা প্রিপারেশন হবে, আর তোমরা ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার ইকোনমিক্স থেকে যেগুলো দেবে সেগুলো করে আসতে পারবে। তো দেখো, ওভারঅল যদি দেখো, ইকোনমিক্সের টোটাল নাম্বার অফ চ্যাপ্টার আমার মনে হয় বাকি সাবজেক্টের তুলনায় অনেকটাই কম। ইকোনমিক্সের যদি টোটাল নাম্বার অফ চ্যাপ্টার দেখো, কতগুলো চ্যাপ্টার, 13-14টা চ্যাপ্টার হয়তো পড়তে হয়, কিন্তু 13-14টা চ্যাপ্টার, যে 13-14টা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার গোটা থেকেই পুরো 100 মার্কসের কোশ্চেন আসে। পিলিতে তোমরা জানো 25 মার্কসের কোশ্চেন দেয়, 25 মার্কসের ইকোনমিক্স আর পলিটি মিলে 25 মার্কস থাকে। তো মোটামুটি সেই হিসাবে ধরলে 12.5 দাঁড়ায়। তো 12-13 নম্বর কোশ্চেন আসে, মানে 12-13 নম্বর ইকোনমিক্স থেকে থাকে, মোর অর লেস কম বেশি থাকে। তো 12-13 নম্বর ইকোনমিক্স, 12-13 নম্বর মোটামুটি ধরো পলিটি, তো ওভারঅল 25 নম্বর কোশ্চেন থাকে ইকোনমিক্স থেকে। মেন্সের কোশ্চেনে যদি দেখো 100 নম্বর করে থাকে। পেপার 5-এ ইকোনমিক্স আর পলিটি মিলে 100 ইকোনমিক্স 100 পলিটি, টোটাল একটা 200 নম্বরের পেপার থাকে। একটা কথা বলে রাখি, পিএসসি কিন্তু ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি আর মেন্স এর জন্য আলাদা কিছু সিলেবাস বানায়নি। প্রিলিমিনারিতে শুধু বলা আছে ইন্ডিয়ান ইকোনমি, আর মেন্সের ক্ষেত্রে শুধু একটা কথা বলা আছে ইন্ডিয়ান ইকোনমি উইথ স্পেশাল রেফারেন্স টু আরবিআই, রোল অ্যান্ড ফাংশনস অফ আরবিআই। তো রোল অ্যান্ড ফাংশনস অফ আরবিআই আর ইন্ডিয়ান ইকোনমি এর উপরে বেশিরভাগটা জোর দেওয়া আছে। তো আমাদের এই ইন্ডিয়ান ইকোনমির উপরই আমাদের মেন ফোকাস রাখতে হবে, এটা ভুলে গেলে চলবে না। অন্যান্য আদার্স যদি বই দেখো, এনসিআরটি বই বা অন্যান্য বইয়ে অনেক কিছু এক্সট্রা দেওয়া আছে, যে এক্সট্রাগুলো আমাদের কোনো কাজের নয়। তো এটাও ইম্পর্টেন্ট যে কি কি আমাদের বাদ দিতে হবে, কি কি পড়তে হবে না, কি কি ইম্পর্টেন্ট নয়। তুমি যদি এনসিআরটি বই নাও আর প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে শুরু করো, ম্যাক্সিমামটাই কোনো কাজে লাগবে না। যেমন ধরো মাইক্রো ইকোনমিক্সের যে পুরো পার্টটা আছে, যেটা তুমি ক্লাস 12-এর এনসিআরটি বইয়ে পাবে, কিন্তু ওটা কোনো কাজের নয়, ওটা তোমাদের একদমই লাগবে না। তো কি বই পড়তে হবে, কিভাবে প্রিপারেশন নেবে, এ টু জেড আমরা আজকের ডিসকাশনে আলোচনা করব। তো সবার প্রথমে আমি দেখে নিই যে কি কি চ্যাপ্টার পড়বে ইকোনমিক্সে। যে বলছিলাম তোমাদের 13-14টা চ্যাপ্টার আছে, যে 13-14টা চ্যাপ্টার থেকে পুরো কোশ্চেন আসে, আর তার মধ্যে থেকে যদি দেখো যে 3-4টে চ্যাপ্টার আছে, যে 3-4টে চ্যাপ্টার থেকে মেন্সের মোর দ্যান 50% কোশ্চেন আসে, মানে মাত্র 3-4টে চ্যাপ্টার থেকে মোর দ্যান 50% কোশ্চেন আসে মেন্সের। আর এটা আজকে বলে নয়, তুমি যদি 2014 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে কোনো প্রিভিয়াস ইয়ার তুমি মেন্সের কোশ্চেন যদি খোলো, সেম প্যাটার্নে তুমি কোশ্চেন দেখতে পাবে। তো এটা আশা করা যায় যে আগামী দিনে তোমরা যখন পরীক্ষা দেবে তখনও সেম প্যাটার্নেরই কোশ্চেন থাকবে। তো আজকের চলো আমরা দেখে নিই প্রথমে যে টপিক কি কি আছে, কি কি টপিক, কি কি চ্যাপ্টার পড়তে হবে। তারপরে আমরা দেখবো এই চ্যাপ্টারগুলোর মধ্যে সেই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা কি কি পড়বো সেটাও আমরা দেখবো। আর লাস্টে আমরা দেখবো কি বই ফলো করতে হবে, কিভাবে প্রিপারেশন নিলে খুব ভালো একটা প্রিপারেশন হবে, সেই সংক্রান্ত আমরা সমস্ত বিষয় আজকের আলোচনায় দেখবো। তো চলো আমরা দেখে নিই যে কি কি চ্যাপ্টার ইকোনমিক্সে রয়েছে, কি কি চ্যাপ্টার আমাদের পড়তে হবে। দেখো, এখানে 8টা টপিকের নাম দেওয়া আছে। 8টা টপিকের মধ্যে একদম প্রথম দেওয়া আছে বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স, মানে ইকোনমিক্সের সাধারণ ধারণা, এটা পড়তে হবে। নেক্সট হচ্ছে ন্যাশনাল ইনকাম, থার্ড হচ্ছে ইনফ্লেশন, ফোর্থ হচ্ছে ব্যাংকিং। দেখো, এই ব্যাংকিং এর মধ্যে কিন্তু অনেক কিছু চলে আসে। ব্যাংকিং এর মধ্যে
ব্যাংকিং এর মধ্যে কি কি আছে দেখো, ব্যাংকিং এর মধ্যে যে সাব টপিকগুলো রয়েছে ব্যাংকিং এর মধ্যে কি কি পড়বে সেটা আমি পুরো ডিসকাশন করব, সেটা আমরা পরে ডিসকাশন করব। তার আগে দেখো ব্যাংকিং এর সঙ্গে রয়েছে এখানে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, মানি মার্কেট এন্ড ক্যাপিটাল মার্কেট, মানি, তো মানি, আরবিআই, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট এই সবগুলোই কিন্তু ব্যাংকিং এরই পার্ট। তো ওভারঅল যদি দেখো তো এই পুরোটাই হচ্ছে আমাদের ব্যাংকিং এর পার্ট, পুরোটাই। নেক্সট হচ্ছে 5 ইয়ার্স প্ল্যান অ্যান্ড নীতি আয়োগ। তোমরা জানো 5 ইয়ার্স প্ল্যানের বদলে এখন নীতি আয়োগ আছে, তো নীতি আয়োগ সম্পর্কে ডিটেলস পড়তে হবে। তো এই হচ্ছে 8টা টপিক আমরা দেখলাম, আর এর পরে আর বাকি যে টপিকগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই। নেক্সট দেখো রয়েছে ফাইন্যান্স, ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার। ফাইন্যান্সের মধ্যে কি কি পড়বে? ট্যাক্স অ্যাকচুয়ালি ফাইন্যান্সেরই পার্ট, ট্যাক্সটাকে তুমি ফাইন্যান্সের মধ্যেই ধরতে পারো। ইন্ডিয়ান ইকোনমি, পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্ট, আর মিসেলেনিয়াস কিছু টপিক, আর কারেন্ট টপিক। ওকে, তো দেখো মিসেলেনিয়াস টপিক অ্যান্ড কারেন্ট টপিক এই দুটো তো যদি আলাদা করে ধরো, তো ওভারঅল আমাদের এই 13-14টা চ্যাপ্টার টোটাল রয়েছে ইকোনমিক্সের। তো ইকোনমিক্সের যদি দেখো বাকি সাবজেক্টের তুলনায়, বাকি যদি হিস্ট্রি, জিওগ্রাফি এই সাবজেক্টগুলো দেখো, ইকোনমিক্সের টোটাল নাম্বার অফ চ্যাপ্টার কিন্তু অনেক কম। কিন্তু তা সত্ত্বেও ইকোনমিক্স নিয়ে মেন যে ভীতি থাকে ছাত্রদের মধ্যে, যেটা আমি দেখেছি, সেটার মেন কারণ হচ্ছে ইকোনমিক্সের কনসেপ্ট। তো বলে রাখি এখানে কিছু চ্যাপ্টার আছে চ্যাপ্টারগুলো হচ্ছে ডাইনামিক চ্যাপ্টার, কিছু চ্যাপ্টার আছে স্ট্যাটিক চ্যাপ্টার। ডাইনামিক যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার আপডেটেড থাকতে হবে তোমাকে, যেগুলো হচ্ছে রিসেন্ট যে ডেভেলপমেন্টগুলো, রিসেন্ট যে ডেটাগুলো সেই সংক্রান্ত তোমাদের আইডিয়া চাই, কারণ সেখান থেকেও কোশ্চেন পরীক্ষা দেয়। তো কারেন্ট টপিক রিলেটেড টু ইকোনমিক্স এটা কিভাবে প্রিপেয়ার করবে সেটা আমরা বলবো, কিন্তু তার আগে একটা জিনিস বলে দিই, ইকোনমিক্সে যেটা মেন জায়গায় যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে কনসেপ্ট নিয়ে প্রবলেম হয়। এখানে যে চ্যাপ্টারগুলো আমরা দেখলাম সেখানের মধ্যে ন্যাশনাল ইনকাম, ইনফ্লেশন, ব্যাংকিং এর টপিকগুলো, এগুলো সবগুলি হচ্ছে কনসেপচুয়াল পার্ট। বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স মোটামুটি পড়লে হয়ে যায়, খুব বেশি কিছু এখানে নেই। ওকে, ন্যাশনাল ইনকাম, ইনফ্লেশন, ব্যাংকিং এর পুরো পার্টগুলো, ধরো আরবিআই, মনিটারি পলিসি, আরবিআই এর মধ্যে মনিটারি পলিসি, এই সমস্ত ব্যাপারগুলো পুরোটাই কনসেপচুয়াল পার্ট। তো এখানে যদি কনসেপ্ট না ক্লিয়ার হয়, কোশ্চেন কিরকম দেবে আমরা বলতে পারবো না। তো কোশ্চেন কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, তো কনসেপচুয়াল কোশ্চেনে তুমি তখনই অ্যান্সার দিতে পারবে যখন তোমার পুরোপুরি কনসেপ্ট 100% ক্লিয়ার থাকবে। আর কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে শুধু বাজার থেকে যে বই চলে সে বই একটা কিনে নিলে, তুমি পড়ে নিলে, মুখস্থ করে নিলে, তো কনসেপ্ট ক্লিয়ার হবে না। আর কনসেপ্ট ক্লিয়ার যদি না হয় তোমার পড়তেও ভালো লাগবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্টরা রমেশ সিং যে বইটা রয়েছে সেই বইটা ম্যাক্সিমাম জনই কেনে, আর কেনার পর 2-3 পাতা পড়ার পর সেটা আলমারিতে তুলে রেখে দেয়, মানে সেটা পড়ে না। কারণ হচ্ছে বুঝতেই পারবে না। ম্যাক্সিমাম জন ইকোনমিক্স সাথে ছিলই না, তাদের কয়েক পাতা পড়ার পর না কোনো ইন্টারেস্ট, না বুঝতে পারলে না কোনো ইন্টারেস্টও পাবে না, সুতরাং তারা তুলে রেখে দেয়। তো এখানে পড়ার ব্যাপার হচ্ছে তুমি যেটাই পড়বে সেটা বুঝে পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার হওয়া চাই। ওকে, তো দেখো কি বই পড়তে হবে রমেশ সিং ছাড়াও সেগুলো আমি বলবো। তার আগে দেখো এই চ্যাপ্টারগুলো ছাড়া যদি দেখো 5 ইয়ার্স প্ল্যান, নীতি আয়োগ, এটা অনেকটাই পড়ার চ্যাপ্টার। এটা মোটামুটি তুমি পড়ে নিলে হয়ে যাবে, খুব বেশি বোঝার নেই, তবে বোঝার যেটুকু আছে সেটুকু তোমাদের বুঝতে হবে। এখানে মানে তার মানে এই নয় যে কিছু না বুঝে তুমি পড়ে নিলে এটা চলে যাবে, একদমই নয়। তবে এটা মোটামুটি খুব বেসিক কনসেপ্ট কিছু নেই, ইন্ডিয়ান ইকোনমি খুব বেসিক কনসেপ্ট কিছু নেই, কিন্তু বাকি ম্যাক্সিমাম চ্যাপ্টারগুলি কনসেপচুয়াল কোশ্চেন থাকে, যেখানে তোমার কোশ্চেন ঘুরিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। তো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তোমার ঘোরানো কোশ্চেনেরও অ্যান্সার দিতে প্রবলেম হবে না। আর এরপরে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা কি কি টপিক পড়বো সেটা আমরা একবার দেখে নিই, যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা কি কি টপিক পড়বো। দেখো ফার্স্ট হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স থেকে আমরা দেখে নিই বেসিক থেকে আমরা কি কি টপিক পড়তে হবে। দেখো বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স থেকে আমরা ইকোনমিক্সের ডেফিনেশনস অফ ইকোনমিক্স, ব্রাঞ্চেস মানে মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, মেন দুটো ব্রাঞ্চ আছে। তোমাদের ক্ষেত্রে মাইক্রো ইকোনমিক্স তো একদমই নেই, ম্যাক্রো ইকোনমিক্সের সিলেক্টিভ পার্ট আছে। তো এই জন্য আমি বলছি যদি কেউ এনসিআরটি বই পড়বো মনে করো, তো এনসিআরটি বই প্রথমত তো এনসিআরটি বই যদি না পড়ো তাহলেও চলবে, কোনো অসুবিধা নেই। এনসিআরটি বই পড়ার দরকার নেই, মানে ডব্লিউবিসিএস এর জন্য এনসিআরটি ম্যান্ডেটরি একদমই নয়। যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার করতে চাও তাহলে এনসিআরটি পড়তে পারো, কিন্তু সেখানেও তোমাকে সিলেক্টিভ হতে হবে। তুমি এনসিআরটি নিলে A to Z পড়তে শুরু করলে তোমার টাইম ওয়েস্ট হবে, কোনো কাজে লাগবে না পড়াটা। তো ম্যাক্রো ইকোনমিক্সের কিছু পার্ট যেগুলো তোমার এখানে মধ্যে যে চ্যাপ্টারগুলোর মধ্যে রয়েছে সেই পার্টগুলোই তুমি ওই বই থেকে পড়তে পারবে। আদারওয়াইজ তোমাকে ইন্ডিয়ান ইকোনমি পড়তে হবে, মেন তোমার যেটা ডব্লিউবিসিএস এর জন্য ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ইকোনমি, না মাইক্রো ইকোনমিক্স না ম্যাক্রো ইকোনমিক্স। আর এনসিআরটিতে ইন্ডিয়ান ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স সবই আছে, ক্লাস 12 এর যদি এনসিআরটি বই দেখো, তাই না?
তো মাইক্রো ম্যাক্রো এর মধ্যে সিলেক্টিভ হতে হবে, তোমার সব তুমি পড়তে পারবে না, তুমি ইকোনমিক্সে অনার্স করতে আসোনি, বাকি সাবজেক্টও তোমাকে পড়তে হবে। তো এখানে মার্কস পেতে গেলে তোমাকে সিলেক্টিভ হতেই হবে, বাদও দিতে হবে, যেগুলো দরকার নেই এগুলো আমাদের বাদও দিতে হবে। তো দেখো, তো এখানে ডেফিনেশনস অফ ইকোনমিক্স, ব্রাঞ্চেস, ভেরিয়াস টাইপস অফ ইকোনমি। ভেরিয়াস টাইপস অফ ইকোনমি মানে ওই ক্যাপিটালিস্ট ইকোনমি, সোশ্যালিস্ট ইকোনমি, মিক্সড ইকোনমি, এগুলোর ফিচার্স, নেগেটিভ সাইড, পজিটিভ সাইড, এই সমস্তগুলো আছে। ভেরিয়াস সেক্টরস মানে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, কোন সেক্টর থেকে জিডিপির কত অংশ আসে, কোন সেক্টরে কত পার্সেন্ট এমপ্লয়মেন্ট রয়েছে, এই সমস্ত ব্যাপারগুলো এখানে রয়েছে। আরো অন্যান্য কিছু জিনিস রয়েছে। তো এই সংক্রান্ত বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্সের এটাই আমাদের টপিক। আর এরপরের যে টপিকটা রয়েছে আমাদের ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম যেটা রয়েছে, ন্যাশনাল ইনকামের মধ্যে ডেফিনেশনস অফ জিডিপি, জিএনপি, এনএনপি, এনডিপি, এই সমস্তগুলো ডেফিনেশনস গুলো জানতে হবে। জিডিপি কাকে বলে, এনএনপি কাকে বলে, জিডিপি কাকে বলে, বেশিরভাগ সময় তো এখানেই গুলিয়ে যায়। তো ডোমেস্টিক ইনকাম বলতে কি বোঝায়, এনএফআইএ কি, নেট ফ্যাক্টর ইনকাম বলতে কি বোঝায়, তো এইগুলো ডেপ্রিসিয়েশন কি, তো এই সমস্ত ব্যাপার, এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার আইডিয়া চাই, একদম পুরো কনসেপচুয়াল পার্ট, এখানে কনসেপচুয়াল কোশ্চেন হয়। আর দেখো, হিস্ট্রি অফ ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম মানে প্রথম কে জাতীয় আয় মেপেছিল, এখন কে মাপে, ন্যাশনাল ইনকাম কমিটি কবে তৈরি হয়, ফার্স্ট সাইন্টিফিক্যালি কে মেপেছিল, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো এখানে রয়েছে। ওকে, মেথডস কিভাবে মাপা হয়, তিনটে মেথড আছে, সেই মেথডগুলো কি কি নাম, ফ্যাক্টর কস্ট অ্যান্ড মার্কেট প্রাইস, আর কিছু জিনিস এগুলো জিডিপিতে অ্যাড করা হয় না, আর সঙ্গে কিছু টার্ম রয়েছে, যেমন ধরো গিনি কোএফিসিয়েন্ট, লরেন্স কার্ভ, গ্রিন জিডিপি, এরকম কিছু টার্ম রয়েছে, যে টার্মগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। তো এটার সঙ্গে আরো কিছু টপিক অ্যাড হবে। তো এটা হচ্ছে আমাদের টপিক, হচ্ছে তোমার ন্যাশনাল ইনকামের। ন্যাশনাল ইনকামের পরে নেক্সট টপিক আমরা দেখে নিই, ন্যাশনাল ইনকামের পরে ইনফ্লেশন। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা একবার মিলিয়ে দেখো যে সব টপিকগুলো তোমরা পড়েছো কিনা, যারা অলরেডি পড়েছো, আর যারা প্রিপারেশন স্টার্ট করছো তারা অবশ্যই এই টপিকগুলো কভার করবে। আর এখান থেকেই 100 কোশ্চেন এই টপিকগুলো থেকেই থাকবে। টোটাল যে কোশ্চেন, যে টপিকগুলো 13-14টা টপিক, যে টপিকগুলো বললাম, এই টপিক থেকেই পুরো 100 নম্বরই কোশ্চেন থাকবে। তোমাদের টার্গেট রাখতে হবে যেন ম্যাক্সিমাম কোশ্চেন অ্যান্সার করে আসতে পারো, তার জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। দেখো, ইনফ্লেশনের থেকে আমরা করব ডেফিনেশনস এন্ড কজ। ইনফ্লেশন, ডেফিনেশনস, কজ, টাইপস, কি কারণের জন্য হয়, টাইপস মানে ডিমান্ড পুল ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশন, এই সমস্তগুলো আমরা দেখব। এফেক্টস অফ ইনফ্লেশন, ইনফ্লেশনের ফলে কি হয়, কে কে গেনার হয়, কে কে লুজার হয়, আর ইকোনমিতে কি এফেক্ট পড়ে, ইম্পোর্ট এক্সপোর্টে কি এফেক্ট হয়, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আমরা দেখবো এখানে। আর মেজারমেন্ট অ্যান্ড কন্ট্রোল, কিভাবে মাপা হয়, কি কি ইন্ডেক্স আছে, ডব্লিউপিআই, সিপিআই, পিপিআই, জিডিপি ডিপ্লেটার, এই সমস্তগুলো। আর কন্ট্রোল অফ ইনফ্লেশন, কিভাবে কন্ট্রোল করা যায়, মনিটারি পলিসি, ফিসকাল পলিসি, আর অন্যান্য কিছু যদি কন্ট্রোল থাকে সেইগুলো কিভাবে কন্ট্রোল করা যায়। আর কিছু টার্ম, এই ইনফ্লেশন রিলেটেড কিছু টার্ম আছে, এইগুলো থেকে কোশ্চেন দেয়, যেমন ডিপ্লেশন, রিসেশন, স্ট্যাগফ্লেশন, রিইনফ্লেশন, ডিসইনফ্লেশন, এরকম অনেক টার্ম আছে যে টার্মগুলো থেকে পরীক্ষা কোশ্চেন দেয়। তো এই হচ্ছে আমাদের ইনফ্লেশনের টপিক। আর ইনফ্লেশনটা মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, একদম কনসেপচুয়াল পার্ট। ব্যাংকিং, মনিটারি পলিসি, ফিসকাল পলিসি, এগুলোর বেস কিন্তু হচ্ছে ইনফ্লেশন। তো ইনফ্লেশনের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তুমি মনিটারি পলিসি বুঝতে পারবে, ফিসকাল পলিসি বুঝতে পারবে। ওকে, তো যাই হোক, তো ইনফ্লেশনের কনসেপ্ট একদম ক্লিয়ার হওয়া আছে। থার্ড হলো আমাদের ফোর্থ নেক্সট যে টপিক, ব্যাংকিং। দেখো, যদি দেখো ডব্লিউবিসিএস এর মেন্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি যদি কোনো কোশ্চেন টপিক থেকে কোশ্চেন দেয়, সেটা হচ্ছে ব্যাংকিং থেকে। যেটা তোমাদের আগেই বলছিলাম যে মোটামুটি 3-4টে টপিক থেকে ডব্লিউবিসিএস এর মেন্সের 50%-এরও বেশি কোশ্চেন থাকে, মানে মাত্র 3-4টে টপিক থেকে 50%-এরও বেশি কোশ্চেন। তো দেখতে থাকো, আমি পুরো আলোচনায় আমি বলবো তোমাদের কোন কোন টপিক থেকে কত নম্বরে মোটামুটি কোশ্চেন আসে, আর কিরকম ভাবে প্রিপারেশন নিলে সেই কোশ্চেনগুলো তুমি অ্যান্সার করতে পারবে। তো দেখতে থাকো। দেখো, ব্যাংকিং এর স্ট্রাকচার অফ ব্যাংকিং, ই ব্যাংকিং, হিস্ট্রি অফ ব্যাংকিং, এনপিএ, এই সমস্তগুলো তো রয়েছেই, এর সঙ্গে আমরা দেখবো আরবিআই রিলেটেড যে সমস্ত টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো আমরা এখানে দেখবো। দেখো, তো ই ব্যাংকিং, এখানে ই ব্যাংকিং এর মধ্যে থাকে তোমার এনইএফটি কি, আরটিজিএস কি, আইএমপিএস কি, বিভিন্ন রকম কোডগুলো রয়েছে, যেগুলো তোমার আইএফএসসি কোড, এমআইসিআর কোড, ব্যাংক বিভিন্ন কোডগুলো, অনলাইন ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে কি কি অপশন আমাদের অ্যাভেলেবল আছে, এগুলো ই ব্যাংকিং এ দেখবো। স্ট্রাকচার অফ ব্যাংকিং এ মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, এগুলো। হিস্ট্রি অফ ব্যাংকিং এর মধ্যে বিভিন্ন ইয়ারগুলো পাবে, ফার্স্ট ব্যাংক কোনটা, ফার্স্ট ইন্ডিয়ান ব্যাংক কোনটা, এই সমস্ত ব্যাপারগুলো এখানে রয়েছে। আর এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট কাকে বলে, এর কি কি ভাবে ভাগ করা যায়, এই সমস্ত ব্যাপারগুলো আমরা ব্যাংকিং এর থেকে দেখবো। আর ওভারঅল যদি ব্যাংকিং এর পুরো
পুরো টপিকটা দেখো, মানে এই ব্যাংকিং এর এটা তো বটেই, তার সঙ্গে আরবিআই, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, মানি, এই পুরো টপিকটা থেকে মোটামুটি 25 নম্বর 30 নম্বর কোশ্চেন আসে, মানে 25-30 মার্কস তো আসে শুধু ব্যাংকিং থেকেই। কোথায়? ডব্লিউবিসিএস মেন্সে, যেখানে তুমি 100 নম্বরের কোশ্চেনের মধ্যে অলমোস্ট 25 কোশ্চেন আসে শুধু ব্যাংকিং থেকে। ওকে, তো ব্যাংকিং এর বাকি যে নেক্সট টপিকটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের আরবিআই, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। আরবিআই থেকে কোশ্চেন থাকেই, কোথায়? মেন্সের এবং পিলিতেও থাকে, মেন্সেও থাকে, পিলি মেন্স দুটোতেই থাকে। আর এখানে একটা কথা বলে রাখি, পিলির জন্য কিন্তু পিএসসি আলাদা কোনো চ্যাপ্টার বলেনি যে পিলির জন্য তুমি এই চ্যাপ্টারগুলো পড়ো, মেন্সের জন্য এই চ্যাপ্টারগুলো পড়ো, মানে পিলি মেন্সে আলাদা কোনো ডিফারেন্সিয়েশন নেই। তো মেন্সের জন্য ওভারঅল যে 13-14টা চ্যাপ্টার বলছি, এটা বোথ পিলি অ্যান্ড মেন্স দুটোর জন্যই ইম্পর্টেন্ট। ওকে, প্রিলিমিনারিতে যদি দেখো মোটামুটি কোশ্চেন একটু ইজি হয়, একটু উপরে উপরে কোশ্চেন দেয়, খুব ডেপথে খুব কঠিন কোশ্চেন ইকোনমিক্সে দেয় না। মোটামুটি যেটা 25 নম্বর 13-14টা কোশ্চেন যেটা ইকোনমিক্স থেকে থাকে, ইকোনমিক্স আর পলিটি মিলে 25 থাকে, তো এই 13-14টা কোশ্চেন মোটামুটি করার মতোই কোশ্চেন দেয়, 13-14 নম্বরই করে আসতে পারবে এরকম কোশ্চেন দেয়। তো প্রিপারেশনটা প্রথম থেকে মেন্সের জন্য হওয়া উচিত। যদি প্রথম থেকে প্রিপারেশন মেন্সের জন্য হয় তো প্রিলি অটোমেটিক কভার হয়ে যাবে। তো এখানে যে টপিকগুলো আলোচনা করা হচ্ছে সেগুলো তোমার মেন্স এবং প্রিলি দুটোর জন্যই আলোচনা করা হচ্ছে। তো দেখো আরবিআই থেকে প্রিলিমিনারি এবং মেন্স দুটোতেই কোশ্চেন থাকে। তো ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে আরবিআই থেকে আরবিআই সম্পর্কে, মানে অ্যাবাউট আরবিআই, রোল অ্যান্ড ফাংশনস অফ আরবিআই, মনিটারি পলিসি, আরবিআই সাবসিডারি, আর আরবিআই সংক্রান্ত অন্যান্য যে কারেন্ট নিউজ সেই সমস্তগুলো, আরবিআই বিভিন্ন রেট, ব্যাংক রেট, রেপো রেট, সিআরআর, এসএলআর, রিভার্স রেপো রেট কাকে বলে, এগুলো সবই মনিটারি পলিসির পার্ট। তো এইগুলোর এখন রেট কত, আরবিআই এর নতুন কি ডেভেলপমেন্ট হচ্ছে, আরবিআই রিলেটেড যে কারেন্ট নিউজগুলো, এখান থেকে অনেক কোশ্চেন থাকে। তো আরবিআই রিলেটেড কারেন্ট নিউজগুলো তোমরা আলাদা করে ফোকাস রাখবে, এখান থেকে অনেক কিন্তু কোশ্চেন ডব্লিউবিসিএস মেন্স এর ক্ষেত্রে দেয়, প্রিলিমিনারি ক্ষেত্রেও দেয়। ওকে, তো আরবিআই এর পর নেক্সট যে টপিক সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেট অ্যান্ড মানি মার্কেট, অ্যান্ড ক্যাপিটাল মার্কেট। দেখো মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এখান থেকেই যদি দেখো মোটামুটি 4-5টা কোশ্চেন তো থাকেই মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট থেকে। আরবিআই থেকে সবচেয়ে বেশি কোশ্চেন থাকে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে। এটাও মানি ব্যাংকিং এর পার্ট, মানে ব্যাংকিং চ্যাপ্টারেরই পার্ট, মানে ব্যাংকিংয়েরই পার্ট। ব্যাংকিং এর মধ্যে যে টপিকগুলো রয়েছে তার মধ্যে এটাও একটা। ওকে, মানে আমি যে টপিকগুলো বলছিলাম, যেটা বলছিলাম 25 নম্বর আসে শুধু ওই ব্যাংকিং, আরবিআই, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, আর তার পরের চ্যাপ্টারটা মানি, এই সবগুলো মিলে তোমার 25 মার্কস আসে। মানে সবগুলোরই তোমার এই ব্যাংকিং আর ব্যাংকিংয়েরই পার্ট, মানে মানি ব্যাংকিংয়েরই পার্ট সবগুলোই। ওকে, তো ক্যাপিটাল মার্কেটে আমরা কি কি করতে পারি? ক্যাপিটাল মার্কেটে দেখবো আমরা যেটা আমাদের ক্যাপিটাল মার্কেট কাকে বলে, প্রাইমারি মার্কেট কি, সেকেন্ডারি মার্কেট কি, শেয়ার মার্কেট, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, এনএসসি, বিএসসি, এই সমস্ত ব্যাপারগুলো আমরা দেখবো। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, নিফটি কি, সেন্সেক্স কি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সম্পর্কে, বোম্বে স্টক এক্সচেঞ্জ সম্পর্কে আমাদের দেখতে হবে। আর শেয়ার মার্কেট রিলেটেড বিভিন্ন টার্ম সম্পর্কে আমাদের জানতে হবে। শেয়ার মার্কেট রিলেটেড বিভিন্ন টার্ম, যেমন ধরো ইনসাইডার ট্রেডিং কি, তোমার বুল কি, বিয়ার কি, তো এই ধরনের যে টার্মগুলো রয়েছে সেই সমস্ত টার্মগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। তো এগুলো হচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেট। আর মানি মার্কেটেরও বিভিন্ন রয়েছে। মানি মার্কেটে যেমন ধরো এনবিএফসি আর ব্যাংকের মধ্যে তফাৎ কি, মানি মার্কেটের কি কি কম্পোনেন্টস রয়েছে, কোনগুলো মানি মার্কেটের পার্ট, কল মানি, ট্রেজারি বিল, সার্টিফিকেট অফ ডিপোজিট, এই সমস্ত যেগুলো মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট রয়েছে সেই মানি মার্কেট ইনস্ট্রুমেন্টগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট থেকে এই টপিকগুলো আমাদের কভার করতে হবে। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে আমাদের মানির হিস্ট্রি। মানির হিস্ট্রির মধ্যে অনেক সাল টালগুলো পাবে, যেগুলো হচ্ছে আমাদের কত সালে ডিমনিটাইজেশন হয়, কোন নোট কত সালে চালু হয়, এরকম ধরনের, মানে 10,000 টাকা নোট ইন্ডিয়াতে কবে চালু হয়, 5,000 টাকার নোট কবে চালু হয়, কত সালে ইন্ডিয়াতে ডিমনিটাইজেশন হয়। এখনো পর্যন্ত 3বার ডিমনিটাইজেশন ইন্ডিয়াতে হয়েছে, 2016 সাল, 1978 সাল, আর 1946 সাল, 1946, 1978 আর 2016। তো এই সালগুলোতে কবে ডিমনিটাইজেশন হয়েছে, কি কি কাজ করা হয়েছে, এই সমস্ত ব্যাপারগুলো আমরা এই মানির হিস্ট্রির মধ্যে দেখবো। মানির টাইপসের মধ্যে আমরা দেখবো লিগ্যাল টেন্ডার মানি বলতে কি বোঝায়। লিগ্যাল টেন্ডার মানি মানে কয়েন্স আর নোটস কে বোঝায়। ইন্ডিয়ার যত কয়েন্স আর নোটস আছে সবগুলো হচ্ছে লিগ্যাল টেন্ডার মানি। ওকে, ফিয়াট মানি কি, কমোডিটি মানি, তারপর হচ্ছে ইলেকট্রনিক মানি, এরকম টাইপস অফ মানি আমরা দেখবো। মানির ভাগগুলো, মানি সাপ্লাইয়ের মধ্যে এখানে আমরা অনেক কিছু মেজারমেন্ট, যেমন M1, M2, M3,
M4 M0 এইগুলো ডেফিনেশনস এখান থেকে কোশ্চেন থাকে। এইবারে 2022 এর ডব্লিউবিসিএস যদি দেখো 2022 এর যেটা আগের ডব্লিউবিসিএস মেন্স হয়েছিল ওখান থেকে কোশ্চেন ছিল। তো এখানে সব পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন দেয়। তো এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, মানে M1 M2 M3 M4 সরি এখানে দেওয়াই আছে, আমি আর দেখারই দরকার ছিল না। তো যাই হোক, তো এখানে এই পার্টটা থেকে কোশ্চেন দেয়, ন্যারো মানে কি, ব্রড মানে কি, এই সমস্ত ব্যাপারগুলো এখানে কোশ্চেন আমরা দেয়, এটা আমাদের পড়তে হবে। ওকে, তার নেক্সট পার্ট আমরা দেখে নিই। এরপরে রয়েছে 5 ইয়ার্স প্ল্যান, মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার্স প্ল্যান যদিও বন্ধ হয়ে গেছে, এখন এসছে আমাদের নীতি আয়োগ। তো নীতি আয়োগ সম্বন্ধে আমাদের A to Z ডিটেলস পড়তে হবে। তার আগে আমরা 5 ইয়ার্স প্ল্যান থেকে ঠিক কি কি পড়বো একটু দেখে নাও। 5 ইয়ার্স প্ল্যান থেকে আমরা কি কি পড়বো, আর বলে রাখি 5 ইয়ার্স প্ল্যান থেকে মোটামুটি ধরো 7-8 নম্বরে কোশ্চেন থাকে, 7 to 8 নম্বরে কোশ্চেন থাকে। কোথায়? ডব্লিউবিসিএস মেন্সে। ডব্লিউবিসিএস মেন্সে 7-8 নম্বরে কোশ্চেন 5 ইয়ার্স প্ল্যান থেকে কিন্তু থাকে। তুমি যে কোনো প্রিভিয়াস ইয়ার খুলে দেখো। ওকে, দেখো প্ল্যানিং হিস্টরি, টাইপস অফ প্ল্যান। টাইপস অফ প্ল্যানের মধ্যে ওই ইন্ডিকেটিভ প্ল্যান, ইম্পারেটিভ প্ল্যান, রোলিং প্ল্যান, পার্সপেক্টিভ প্ল্যান, এই সমস্ত প্ল্যানগুলো কাকে বলে, সেন্ট্রালাইজ প্ল্যান কাকে বলে, ডিসেন্ট্রালাইজ প্ল্যান কাকে বলে, লং টার্ম প্ল্যান, শর্ট টার্ম প্ল্যান বলতে কি বোঝায়, এই সমস্ত ব্যাপারগুলো আমরা দেখবো। ওকে, প্ল্যানিং স্ট্র্যাটেজি, প্রত্যেকটা প্ল্যানে কি স্ট্র্যাটেজি ছিল, স্ট্র্যাটেজিগুলো থেকে কোশ্চেন দেয়। মোহারানাবিস মডেল, তোমার হ্যারোড ডোমার মডেল, এলপিজি মডেল। তো এরকম যে মডেলগুলো রয়েছে প্ল্যানের, ওই মডেলগুলো থেকে কোশ্চেন দেয়। মডেলগুলোর ডিটেলস একটু পড়তে হবে তোমাদের। ওকে, আর ডিটেলস অফ অল প্ল্যান, এটা হচ্ছে সবচেয়ে বড় পার্ট, আর এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন দেয়। এখন পর্যন্ত ইন্ডিয়ার যে 12টা 5 ইয়ার্স প্ল্যান হয়েছে, তার 12টা 5 ইয়ার্স প্ল্যানের ডিটেলস, মানে ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যান, থার্ড 5 ইয়ার্স প্ল্যান, এরকম করে টোটাল 12টা 5 ইয়ার্স প্ল্যানে A to Z ডিটেলস আমাদের পড়তে হবে। এটা দেখো এখান থেকে যেটা তোমরা পড়বে 100% যে ওখান থেকেই কোশ্চেন আসবে এটা একটু বলা মুশকিল। তো এই পার্টটা একটু তোমাদের সতর্কভাবে পড়তে হবে, কারণ এখান থেকে বেশিরভাগটা এটা মনে রাখার জায়গা, এখানে বোঝার জিনিস কম আছে, কনসেপচুয়াল কম থাকে, একদম কপি পেস্ট কোশ্চেন থাকে। তো 5 ইয়ার্স প্ল্যান মেন হচ্ছে মনে রাখার জিনিস। তো কপি পেস্ট কোশ্চেন এখান থেকে থাকে, যেটা তোমরা কোশ্চেন পড়ি ডিরেক্ট কোশ্চেন, মানে কোনো ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন নয়, এরকম কোশ্চেনে অ্যান্সার করতে পারবে যদি তোমরা এই চ্যাপ্টারটা ঠিকঠাক পড়ো। আর নীতি আয়োগ সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে। নীতি আয়োগ, প্ল্যানিং কমিশনের মধ্যে পার্থক্য, নীতি আয়োগের ফাংশনস, নীতি আয়োগ সম্পর্কে মানে কবে তৈরি হয়েছে, হেডকোয়ার্টার কোথায়, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আমাদের দেখতে হবে। তো এই হচ্ছে আমাদের 5 ইয়ার্স প্ল্যানের টপিক। 5 ইয়ার্স প্ল্যানের পর নেক্সট আমরা টপিক দেখে নিই। নেক্সট টপিক নাম্বার 9 হচ্ছে ফাইন্যান্স। ফাইন্যান্সের মধ্যে বাজেট কনসেপ্ট। দেখো এটা বাজেটের যেটা কারেন্ট বাজেট, যেটা তোমার 1 ফেব্রুয়ারি যে বাজেটে এসেছে আমাদের কারেন্ট বাজেট, সেটা তো পড়তেই হবে। তার সঙ্গে এটা বাজেটের কনসেপচুয়াল পার্ট, মানে বাজেটের কনসেপচুয়াল পার্ট মানে ওই রেভিনিউ রিসিভ, ক্যাপিটাল রিসিভ, রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ওই পার্টগুলো। আর বিভিন্ন ডেফিসিট এখানে পাবে, ফিসকাল ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট, ক্যাপিটাল ডেফিসিট, না, ফিসকাল ডেফিসিট, প্রাইমারি ডেফিসিট, এরকম যে ডেফিসিটগুলো রয়েছে সেই ডেফিসিটগুলো সম্বন্ধে জানতে হবে। ফিসকাল ডেফিসিট থেকে তো অনেকবার কোশ্চেন দেয়। তো রেভিনিউ ডেফিসিট কি, এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট কি, তো এই ধরনের কোশ্চেনগুলো বিভিন্ন যে ডেফিসিটগুলো রয়েছে সেখান থেকে কোশ্চেন থাকবে। আর এক্সচেঞ্জ রেট, ফিক্সড এক্সচেঞ্জ রেট, ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট, এগুলো কনভার্টিবিলিটি অফ রুপিস, ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি, কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি, এগুলো কনভার্টিবিলিটি বলতে কি বোঝায়, এই সংক্রান্ত ব্যাপারগুলো আমাদের জানতে হবে ফাইন্যান্স থেকে। ওকে, ফাইন্যান্সের পর যে টপিকটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে, আর ফাইন্যান্সের মধ্যে দেখো এটাও একটা টপিক, ফাইন্যান্সের মধ্যেই ট্যাক্সও পড়ে, ট্যাক্সও ফাইন্যান্সেরই পার্ট। ওকে, আর ট্যাক্স আর ফাইন্যান্স যদি দেখো, এই বাজেট, ট্যাক্স, মানে পুরো ফাইন্যান্সের টপিকটা, মানে ট্যাক্স নিয়ে যদি দেখো, মোটামুটি এখান থেকেও 7-8 নম্বরে কোশ্চেন থাকে, 7 to 8 নম্বর। 7 to 8 নম্বর কোথা থেকে? শুধু ট্যাক্স নয়, ট্যাক্স প্লাস ওই যেটা আগের টপিক আমাদের যেটা নাম্বার 9-এ যেটা ছিল বাজেটের পার্টটা, ওই দুটো পার্ট মিলে প্রায় 7-8 নম্বর কোশ্চেন থাকে। তো ওভারঅল দেখো 7-8 নম্বর এখান থেকে বললাম তোমাদের। 5 ইয়ার্স প্ল্যান থেকে আগেই বলেছি 7-8 নম্বর কোশ্চেন দেয়, ব্যাংকিং থেকে 25 নম্বর দেয়। তো ওভারঅল এই তিনটে টপিক মিলেই দেখো কত নম্বর হলো, এই তিনটে টপিক মিলেই অলমোস্ট তোমার 40-45 মার্কস, 50 মার্কসের কাছাকাছি। তো এই তিনটে টপিক মিলেই আসে, বোঝা গেল? তো যাই হোক, তো ট্যাক্স থেকে দেখো ভেরিয়াস টাইপস অফ ট্যাক্স, এখানে ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, অ্যাড ভ্যালোরেন্ট ট্যাক্স, স্পেসিফিক ট্যাক্স, প্রোগ্রেসিভ ট্যাক্স, রিগ্রেসিভ ট্যাক্স, এরকম বিভিন্ন টাইপের ট্যাক্স সম্বন্ধে দেখবে। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট ট্যাক্স, সেন্ট্রাল গভর্নমেন্ট কি কি ট্যাক্স নেয়, স্টেট গভর্নমেন্ট কি কি ট্যাক্স নেয়, সেই সংক্রান্ত একদম A to Z দেখবে। আর ট্যাক্সের নাম, সেই ট্যাক্সটা কখন প্রযোজ্য হয়, মোটামুটি বর্তমানে এখন রেট কত চলছে সেটাও জানতে হবে, কত সালে প্রথম চালু হয়,
আর যদি সেই ট্যাক্সটা এখন অ্যাবলিশড হয়ে যায়, তো বন্ধ হয়ে যায়, তো কত সালে বন্ধ হয়েছে, তো এই সমস্ত ব্যাপারগুলো একটু জানতে হবে। জিএসটি সম্পর্কে তো এ টু জেড ডিটেলস জানতে হবে, জিএসটির বেনিফিট, জিএসটি টাইপ, বিভিন্ন ব্যাপার জিএসটির এ টু জেড ডিটেলস আমি যাচ্ছি না, তো জিএসটি এ টু জেড আমাদের জানতে হবে। জিএসটি থেকে কোশ্চেন আসার সম্ভাবনা এখন বেশি। ওকে, তো আশা করি ক্লিয়ার বোঝা গেছে যে ট্যাক্স থেকে কি কি পড়তে হবে। নেক্সট যেটা আমাদের দেখতে হবে ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমি থেকে মেন দুটো পার্ট রয়েছে, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি। এগ্রিকালচার থেকে আমাদের দেখতে হবে রোল অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান ইকোনমি, ল্যান্ড রিফর্মস, তোমার এগ্রিকালচার কি কি প্রবলেম ফেস করছে, সেই প্রবলেমগুলোর তোমার সলিউশন কি কি হয়, এগ্রিকালচার রিলেটেড গভর্নমেন্ট স্কিম, এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস বলতে কি বোঝায়, মিনিমাম সাপোর্ট প্রাইস কে রেকমেন্ড করে, কে অ্যানাউন্স করে, বাফার স্টক কি, প্রকিউরমেন্ট প্রাইস কি, এই সমস্ত ব্যাপারগুলো আমাদের এগ্রিকালচার থেকে জানতে হবে। ইন্ডাস্ট্রি থেকে আমাদের মেন তিনটে ইন্ডাস্ট্রিয়াল পলিসি পড়বে। ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1948, 1956 এর ইন্ডাস্ট্রিয়াল পলিসি আর 1991 এর ইন্ডাস্ট্রিয়াল পলিসি। এই তিনটে ইন্ডাস্ট্রিয়াল পলিসি আমরা দেখব, 1948, 1956 আর 1991। এর মধ্যে এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে 1991 এ, যেটা আমাদের এলপিজি মডেল ছিল, তাই না, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন মডেল ছিল। তো এই মডেল থেকে এই 1991 এর ইন্ডাস্ট্রিয়াল পলিসি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। এসি জেড কি, ইপি জেড কি, এই ধরনের কোশ্চেনগুলো এখানে দেয়। তো এই হচ্ছে আমাদের টপিক, হচ্ছে ইন্ডাস্ট্রির মধ্যে থেকে। ওকে, তো ইন্ডাস্ট্রি ছাড়া নেক্সট হচ্ছে আমাদের পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। ওকে, তো পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট থেকে কি পড়বে দেখো, আনএমপ্লয়মেন্ট কাকে বলে, কারা আনএমপ্লয়েড, আনএমপ্লয়মেন্ট রেট কিভাবে বের করে, ওয়ার্ক ফোর্স, লেবার ফোর্স, এইগুলোর মধ্যে, এই টার্মগুলোর মধ্যে কি তফাৎ। ওকে, আনএমপ্লয়মেন্ট রেট কত, কোন অর্গানাইজেশন এগুলো মাপে, এই সমস্ত ব্যাপারগুলো। আনএমপ্লয়মেন্টের টাইপগুলো দেখবো আমরা, বিভিন্ন টাইপস রয়েছে আনএমপ্লয়মেন্টের, যেমন ধরো স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, এই সমস্ত যে টাইপসগুলো রয়েছে, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। তো এরকম টাইপসগুলো আমরা দেখবো। পভার্টি, পভার্টি থেকে আমরা দেখবো বিভিন্ন টার্ম পভার্টির, যেমন পভার্টি রিলেটেড, পভার্টি গ্যাপ বলতে কি বোঝায়, তাই না, পভার্টি ট্র্যাপ যেটা হয়, পভার্টি ট্র্যাপ বলতে কি বোঝায়, তোমার অ্যাবসলিউট পভার্টি কি, রিলেটিভ পভার্টি কি, পভার্টি কিভাবে মাপা হয়, বিভিন্ন যে কমিটি টাইম, বিভিন্ন টাইমে যে কমিটিগুলো তৈরি করা হয়েছিল, সেই কমিটিগুলোর রেকমেন্ড অনুযায়ী কিভাবে আমাদের দেশে দারিদ্রতা মাপা হয়, সেই তাদের রেকমেন্ড অনুযায়ী, প্রত্যেকটা রেকমেন্ড অনুযায়ী কত পার্সেন্ট পভার্টির রেট আমাদের রয়েছে, এই সমস্ত ব্যাপারগুলো আমরা দেখবো পভার্টি টপিক থেকে। ওকে, তো পভার্টি আনএমপ্লয়মেন্ট থেকেও কোশ্চেন থাকে, বোথ প্রিলি অ্যান্ড মেন্স এর জন্য এটা ইম্পর্টেন্ট। তো পরের টপিক আমরা দেখে নিই। আমরা 12টা অলরেডি দেখে নিয়েছি, খুব বেশি চ্যাপ্টার নেই, 13-14টা চ্যাপ্টার আছে। তো 13-14টা চ্যাপ্টার, সবকটা চ্যাপ্টার, কোনো চ্যাপ্টার আমাদের স্কিপ করা চলবে না। কোনো চ্যাপ্টার আমরা এটা বলবো না যে কোনো চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা না পড়লেও চলবে, এই চ্যাপ্টারটা ছেড়ে দিলেও চলবে, ছেড়ে দিলে চলবে না। সব চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, আর সব চ্যাপ্টারে আমাদের ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। যে চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন আসে, ওই চ্যাপ্টারগুলো আমরা বেশি জোর দেবো, ওই চ্যাপ্টারগুলো আমরা খুব ভালো করে পড়বো। দেখো, নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্ট। তো ইম্পোর্ট এক্সপোর্ট, ব্যালেন্স অফ পেমেন্টের বিভিন্ন পার্টগুলো, ট্রেডিং পার্টনার, ট্রেডিং পার্টনার থেকে তো প্রিলিমিনারিতে অনেকবার কোশ্চেন দিয়েছে, এর আগে আমরা দেখেছি ট্রেডিং পার্টনার থেকে কোশ্চেন দিয়েছে প্রিলিমিনারি মেন্সের। তো ওভারঅল এই কোশ্চেনগুলো আমরা দেখবো। এছাড়া আমাদের যেটা রয়েছে মিসলেনিয়াস কিছু টপিক। দেখো, মিসলেনিয়াসের মধ্যে আমরা এগুলো পড়বো, গভর্নমেন্ট স্কিম অ্যান্ড কমিটিস। আর এক্ষেত্রে তোমরা যেহেতু ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন করছো, তো গভর্নমেন্ট স্কিমের মধ্যে স্টেট গভর্নমেন্ট স্কিমগুলো পড়তে হবে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিমও পড়তে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমও পড়তে হবে। আর স্কিমের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে নতুন স্কিমগুলো দেয়, অথবা বড় স্কিমগুলো দেয়, যেগুলো খুব বড় স্কিম, সেই স্কিমগুলো থেকে কোশ্চেন দেয়। কোনো স্কিমের নাম চেঞ্জ হলে সেই স্কিমগুলো থেকে কোশ্চেন দেয়। তো এখান থেকে গভর্নমেন্ট স্কিমগুলো থেকে পড়বে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ডব্লিউটিও, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এআইআইবি, এই ধরনের যে অর্গানাইজেশনগুলো রয়েছে, যে গ্রুপগুলো রয়েছে, সার্ক, এশিয়ান, এই সমস্ত গ্রুপগুলো থেকে পড়বে। আর বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো, ইন্ডিয়ান যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো রয়েছে, সেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো যেমন ধরো নাবার্ড, সেবি, আইডিবিআই, এই ধরনের যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো রয়েছে, সেগুলো সম্বন্ধে ডিটেলস, হেডকোয়ার্টার কোথায়, কি পারপাসে তৈরি হয়, কত সালে তৈরি হয়, এই ব্যাপারগুলো পড়বে। আর সেন্সাস পড়বে, এটা জিওগ্রাফিতে তোমরা হয়তো পড়বে, জিওগ্রাফি বা ইকোনমিক্স এখানে এক জায়গায় পড়লেই হবে। তো এই হচ্ছে আমাদের মিসলেনিয়াসের মধ্যে অন্যান্য যে টপিকগুলো রয়েছে। আর এটা ছাড়াও আমরা দেখবো, দেখো কারেন্ট টপিক, এটা কোনো একটা চ্যাপ্টার নয়, এটা কোনো একটা চ্যাপ্টার নয়, কিন্তু কারেন্ট টপিক, এটা তোমাদের ডেইলি আপডেট থাকতে হবে। আর যখন আমাদের ক্লাসে, যখন আমরা এই টপিকগুলো আলোচনা করব, এই রিলেটেড আপডেটগুলো তো আমি দিতে থাকবো, অবশ্যই এই রিলেটেড আপডেটগুলো তোমরা পেয়েই যাবে। কিন্তু কারেন্ট টপিক প্রিপারেশন
প্রিপেয়ার করার সবচেয়ে বেস্ট উপায়, সবচেয়ে ভালো উপায় হচ্ছে তোমার, তুমি ডেলি যখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে থাকো, ডেলি যখন কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখো, সেখানের মধ্যে যে ইকোনমিক্স রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাবে সেগুলো আলাদা জায়গায় একটা নোট করতে থাকো। যেমন ধরো তুমি ডেলি হয়তো আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্স, আজকের যে টপিক সেটা তুমি কালকের টপিকগুলো পেয়ে যাবে, তোমার আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক কালকে তুমি পেয়ে যাবে, বা তুমি যদি উইকলি পড়ো বা মান্থলি পড়ো, যেমনই পড়ো, হয়তো পার ডে একটা তুমি ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স পেলে। ধরো আজকের যা কারেন্ট অ্যাফেয়ার্স সেখান থেকে তুমি একটা ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স পেলে, সেই একটা কারেন্ট অ্যাফেয়ার্স তুমি অন্য জায়গায় অন্য একটা খাতায় লিখে রাখো, যেটা তোমার ইকোনমিক্স রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নোটবুক থাকবে, সেখানে লিখে রাখো। তো এরকম ভাবে তুমি দেখবে যখন পরীক্ষা দিতে যাবে তার আগে পর্যন্ত তোমার বেশ ভালো একটা কালেকশন হয়ে গেছে, সেগুলো পড়ে গেলেই তোমার মোটামুটি দেখবে কভার হয়ে যাচ্ছে। ইকোনমিক্সের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডব্লিউবিসিএস এর দেয়, সেখানে মানে উল্টো পাল্টা কারেন্ট অ্যাফেয়ার্স, মানে যেটা করা যাবে না বা খুব কঠিন কারেন্ট অ্যাফেয়ার্স এরকম দেয় না, যেটা করার মতো অবশ্যই জানা উচিত এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সই দেয়। আর এর জন্য যে প্রতিযোগিতা দর্পণে যেটা একটা ইয়ার বুক যেটা একটা বেরোয়, যেটা ইকোনমিক্সের যে পার্ট একটা বেরোয়, ইকোনমিক্সের জন্য সব ডেটা নিয়ে, সব ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট টপিকগুলো নিয়ে একটা ইয়ারলি একটা বেরোয়, তো সেটা তোমরা ফলো করতে পারো। ওকে, আর তাছাড়া ডেলি যদি তোমরা কালেক্ট করো তাহলে সেটার জন্য আর কিছু লাগবে না, ওটা থেকে পড়লেই তোমাদের চলবে, কোনো অসুবিধা হবে না। ওকে, আর এখানে কিন্তু এই টপিকটা থেকে কোশ্চেন আসার ট্রেন্ড ক্রমশ বাড়ছে, মানে আমাদের যদি প্রিভিয়াস ইয়ারগুলো দেখো, ধীরে ধীরে এই কারেন্ট টপিক রিলেটেড কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, মানে এখন কারেন্ট রিলেটেড ইকোনমিক্সের টপিক থেকে অনেক বেশি কোশ্চেন দিচ্ছে, আগে যতটা দিত তার থেকে এখন অনেক বেশি কোশ্চেন দিচ্ছে। তো এটা থেকেও খুব ভালো করে পড়তে হবে। আর যদি বলো যে স্যার কোন বই ফলো করব, তো প্রথমত যাদের ইকোনমিক্স সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, মানে কোনো ধারণাই নেই, তারা আমাদের কোনো টিচার বা যারা ইকোনমিক্সের মোটামুটি আইডিয়া আছে তাদের থেকে হেল্প নাও, আর তাদের থেকে কনসেপ্টগুলো একটু বোঝার চেষ্টা করো। তোমরা ইউটিউবের যে ক্লাসগুলো রয়েছে ইউটিউবে, সেই ক্লাসগুলো তোমরা ফ্রিতে দেখতে থাকো, যে আমাদের কোশ্চেন আনসার ডিসকাশন এখন সিরিজ চলছে, প্রত্যেকটা কোশ্চেন আনসার ধরে ধরে আমরা যে ডিসকাশন করছি সেইগুলো দেখতে থাকো, যেটা কালকেই রয়েছে, কালকে 10:30 থেকে রয়েছে আমাদের, প্রত্যেক মঙ্গলবার 10:30 থেকে আমাদের যে ডিসকাশন চলছে সেগুলো দেখো, ফ্রি ক্লাসগুলো দেখতে থাকো, তো সেখান থেকেও তোমরা অনেক আইডিয়া পাবে। আর দেখো ইকোনমিক্সের প্রথম কথা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার চাই, আর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য শুধু নিজে নিজে বই পড়লে চলবে না। আর বইয়ের মধ্যে যদি দেখো সবচেয়ে ইজি যে বইগুলো আছে সেগুলো দিয়ে শুরু করো, তোমরা ম্যাকবুক দিয়ে স্টার্ট করতে পারো, ম্যাকবুক যে আরিয়ান পাবলিকেশনে রয়েছে সেখান থেকে স্টার্ট করতে পারো, বা তোমরা সবচেয়ে ভালো বই যেটা পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে এখন যে মার্কেটে রয়েছে সেইগুলো বইগুলোর মধ্যে আমি বলবো নিতিন সিংহানিয়া পড়তে। নিতিন সিংহানিয়া থেকে তোমরা পয়েন্ট ওয়াইজ খুব ইজি ল্যাঙ্গুয়েজে তোমরা সহজেই বুঝতে পারবে, তো নিতিন সিংহানিয়া ফলো করো। অনেকে রমেশ সিং পড়ো, তো রমেশ সিং পড়তে পারো, কিন্তু যদি বুঝতে পারো তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি না বুঝতে পারো নিতিন সিংহানিয়া আমার মনে হয় বোঝার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে, তো আমি বলবো নিতিন সিংহানিয়াই পড়ো। আর এই কারেন্ট টপিকগুলোর উপরে বেশি জোর দাও। তো ওভারঅল প্রিপারেশনের ক্ষেত্রে চেষ্টা করবে যেগুলো কনসেপচুয়াল পার্ট, কনসেপ্ট ক্লিয়ার করার, আর কনসেপ্ট ক্লিয়ার করার পরে কোশ্চেন আনসার প্র্যাকটিস করার। অনেকে তোমরা বলো যে স্যার পড়ে তো নিয়েছি চ্যাপ্টার, কিন্তু কোশ্চেন যেটা দিয়েছে কোশ্চেন বুঝতে পারছি না। তো পড়ে নেওয়ার পর যদি কোশ্চেন না বুঝতে পারো তার মানে হচ্ছে তোমার কনসেপ্ট এখনো ক্লিয়ার হয়নি, আর আরও কোশ্চেন আনসার প্র্যাকটিস করতে হবে। তো প্রত্যেকটা টপিক কমপ্লিট করার পর কোশ্চেন আনসার মনে রাখবে ম্যান্ডেটরি। যত বেশি কোশ্চেন আনসার প্র্যাকটিস করবে তত তোমার প্রিপারেশন আরও বেশি ভালো হবে। আর যে কোশ্চেনটা আটকাবে শুধু সেই কোশ্চেনটার অ্যান্সার দেখে নিয়ে থেমে যেও না, সেই কোশ্চেন রিলেটেড বাকি সমস্ত কিছু দেখার চেষ্টা করো, সেই কোশ্চেন এবং সেই রিলেটেড সমস্ত কিছু দেখার চেষ্টা করো। তো এইভাবে যদি প্রিপারেশন নিতে থাকো তো আমার মনে হয় ইকোনমিক্সের অ্যাটলিস্ট 85 তো তোলাই যায়, 85 মার্কস অবশ্যই পাওয়াই যায়, কারণ এখানে টপিক ওয়াইজ বলাই যায় যে কোন চ্যাপ্টার থেকে মোটামুটি কত নম্বর কোশ্চেন দেবে। তো আমি আরেকবার টপিকগুলো থেকে একটুখানি বলে দিই মোটামুটি কোন চ্যাপ্টার থেকে কিরকম মার্কসের কোশ্চেন থাকে। দেখো ন্যাশনাল ইনকাম থেকে মোটামুটি তুমি গোটা 3-4টে কোশ্চেন ন্যাশনাল ইনকাম থেকে ডব্লিউবিসিএস মেন্স এর ক্ষেত্রে দেয়, 3-4টে কোশ্চেন। তুমি যদি প্রিভিয়াস ইয়ারগুলো দেখো মোটামুটি 3-4টে কোশ্চেন থাকে। এখান থেকে ইনফ্লেশন থেকেও মোটামুটি 3-4 নম্বরের কোশ্চেন থাকে ইনফ্লেশন থেকে। আর পুরো ব্যাংকিং থেকে, পুরো ব্যাংকিং এর পার্টটা থেকে মোটামুটি থাকে তোমার সবচেয়ে বেশি কোশ্চেন 25 মার্কসের কোশ্চেন, 25 মার্কস থাকে মানি ব্যাংকিং থেকে। 5 ইয়ার্স প্ল্যান থেকে আগেই বলেছি তোমার 5-7 নম্বরের কোশ্চেন থাকে 5 ইয়ার্স প্ল্যান থেকে। ফাইন্যান্স অ্যান্ড ট্যাক্স মানে এই দুটো টপিক, ফাইন্যান্স আর ট্যাক্স মিলেও থাকে মোটামুটি 5-7 নম্বরের কোশ্চেন। তোমরা প্রিভিয়াস ইয়ার দেখতে পারো 5-7 নম্বরের কোশ্চেন থাকে। ওকে,
আর ইন্ডিয়ান ইকোনমি থেকেও মোটামুটি গোটা 5টা কোশ্চেন থাকে। তো এই টপিকগুলো ওপর বেশি জোর দেয়, এই টপিকগুলো একদমই ইম্পর্টেন্ট বোথ ডব্লিউবিসিএস প্রিলিমিনারি অ্যান্ড মেন্স। তো আশা করি একটা ক্লিয়ার আইডিয়া তোমাদের পেয়েছো যে কি কি টপিক পড়বে আর কিভাবে প্রিপারেশন নেবে। তো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।